আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে আবারও দেখা। তো আমরা পড়ছিলাম সেকেন্ড পেপারের অর্থাৎ দ্বিতীয় পত্রের আমাদের চতুর্থ অধ্যায়। তো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। দেখতে দেখতে আমরা চতুর্থ ক্লাসে চলে এসেছি, এই সুপার 60 ক্লাসে। তো সবাই ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও, ঠিক আছে? সবাই একটু দ্রুত ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। এবং হচ্ছে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমরা আজকে আলোচনা করব, খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব এই জায়গাতে কোশ্চেন আসেই। তো ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব আমরা গত দুইটা ক্লাসে আলোচনা করেছি, খুব ডিটেলস এবং খুব মজা করে আলোচনা করেছি। আজকে আমরা পড়বো কাম্য জনসংখ্যা তত্ত্ব, এই টপিকটা আমরা আলোচনা করব। যাদের যাদের এই টপিকে সমস্যা আছে, আশা করছি আজকের ক্লাসটা করার পর এই টপিকে আর কারো কোনো সমস্যা থাকবে না। তো সবাই একটু যারা যারা জয়েন করছো সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও, যাতে তারা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। আমি তোদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, গ্রুপে একটু দিয়ে দিচ্ছি। ওকে, সো আব্দুর রশিদ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে সাদিয়া আক্তার আছে, সালাম দিয়েছে। সাদিয়া বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার দোয়ায়। আমাদের সাথে রয়েছে জাকিয়া খন্দকার, আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। শাকিল আছে আমাদের সাথে, তোমাদের সবার প্রিয় শাকিল স্যার আছে, বাংলার বস। তো সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম শাকিল। তারপর হচ্ছে তাসলিম আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আব্দুর রশিদ, কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায়। আহমেদ আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মুন্না আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ইতু চৌধুরী আমাদের সাথে রয়েছে, নমস্কার বলছে। মো আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে নোমান, মেনশন করেছে, থ্যাংক ইউ নোমান। মো আমাদের সাথে আছে, কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। নূরা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে সাফা, মারওয়া রিনি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আহ প্রিন্স সাগর চৌধুরী মনে হয়, আচ্ছা, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে মিম, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে রনি, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। নূরা আমাদের সাথে রয়েছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে আরো অনেকে, মাশাআল্লাহ। আমাদের সাথে রয়েছে আহ পোরাগ পোরাগ্গা সাহা আছে আমাদের সাথে। ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবেন, করব কি করে? আচ্ছা, আমাদের একটা কি আছে যে এই লাইভ সেশনের উপর একটা লিংক আছে, দেখো তুমি সেই লিংকে ক্লিক করলে তুমি হচ্ছে সুপার 60 ক্লাসে রেজিস্ট্রেশন করে দেন তুমি গ্রুপে ঢুকে যেতে পারবা, ঠিক আছে? আমাদের সাথে রয়েছে তোমার আমার অ্যালেক্স কি একটা লিখছে, বাবু মনে হয়, আচ্ছা। কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। মিম আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে সাকিব আছে। আমাদের সাথে রয়েছে আর কে আমাদের সাথে রয়েছে ফারুক বলছে কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। সাদি আছে চট্টগ্রাম থেকে। রফিকুল ইসলাম আমাদের সাথে রয়েছে, কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ। হাসান আছে, হাসান আহমেদ বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। ইটু বলছে, ইটু মেনশন করেছে, থ্যাংক ইউ। সুমন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। রিফাত আছে আমাদের সাথে, ওকে মেনশন করেছে। সবাই একবার করে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। আমার সাথে প্রায় 60+ স্টুডেন্ট যুক্ত আছো, জাস্ট ক্লাসটা একবার শেয়ার করে দাও, তোমার ওয়ালে শেয়ার করে দাও, বা তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দাও, কারণ এই সুপার 60 ক্লাসটা আমরা সর্বোচ্চ যারা শেয়ার মেনশনকারী থাকবে তাদেরকে কিন্তু আমরা পড়ালেখার পক্ষ থেকে টি শার্ট প্রদান করবো, এটা আমরা আগে বলেছি। এবং এই সুপার 60 ক্লাসের উপর ভিত্তি করে একটা এক্সাম হবে, যেটা তোমরা আমাদের যখন চার্ট গ্যাস্টার এক্সাম হয়েছিল চট্টগ্রাম যারা শিক্ষার্থী তাদের জন্য, সেই চার্ট গ্যাস্টারে তোমরা বলেছিলে স্যার আমাদের যারা বাইরে আছি তাদের জন্য একটা এক্সামের ব্যবস্থা করে। তো আমরা সেরকম একটা এক্সামের ব্যবস্থা করব, আর সেটাই হচ্ছে সুপার 60 ক্লাসের উপর ভিত্তি করে। তো যারা যারা, হ্যাঁ, ঈশা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে স্নেহা বলছে, সালাম দিয়েছে। ওকে, তো যারা যারা বাইরের শিক্ষার্থী আছে তোমাদের জন্য এই সুপার 60 ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু এক্সামটা হবে। তো সবাইকে অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করতে হবে। যারা যারা ক্লাস মিস করতেছো বা করো নাই, তোমরা কিন্তু আগের ক্লাসগুলো করে ফেলবা, কারণ এই সুপার 60 ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সেই এক্সামটা আমরা নিব, ঠিক আছে? সো আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের 25 শিক্ষার্থী আছো তোমাদের জন্য আমরা শুরুতে বলেছিলাম তোমাদের জন্য হচ্ছে আমাদের শুরু হচ্ছে র্যাপিড ব্যাচ। তোমরা জানো অনলাইনে র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচে আমরা আগামী মাস থেকে আমাদের ক্লাস শুরু হবে, মূল ক্লাস ফেব্রুয়ারি 1 তারিখ থেকে বা প্রথম সপ্তাহ থেকে, এবং তোমাদের এখন ভর্তি কার্যক্রম চলছে। তো যারা যারা প্রি রেজিস্ট্রেশন করেছো বা প্রি বুকিং করেছো তোমাদের জন্য ডিসকাউন্টে ভর্তি চলছে 1699 টাকা। আর যারা প্রি বুকিং করো নাই
তোমাদের জন্য হচ্ছে 1899 টাকায় ভর্তি চলছে। তো যারা এখনো ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যারা হচ্ছে অফলাইনে পড়তে চাচ্ছ, পড়ালেখার অফলাইন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, স্পেশাল ব্যাচ। সেই স্পেশাল ব্যাচে আমাদের সবকিছু ডিটেলস নিয়ে আমরা খুব শীঘ্র লাইভে আসবো। দেন তোমরা সেখানে আমাদের এই স্পেশাল ব্যাচ সম্পর্কে জানতে পারবা, কি কি বিষয় তোমরা পাচ্ছ। যারা অফলাইনে বা চট্টগ্রামে যারা শিখতে আছে তাদের জন্য অফলাইন এই কোর্সটা শুরু হবে, ঠিক আছে? তো সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো। 4 স্টারে কিন্তু রেজাল্ট হয়ে গিয়েছে, অনেক আমরা স্টার পেয়েছি চট্টগ্রামের মধ্যে। তো সবার ছবি তোমরা পেজে দেখেছো, আমরা আপলোড করেছি। মুন্না আমাদের সাথে রয়েছে। স্যার আমরা বই কবে পাবো? যারা র্যাপিড ব্যাচে ভর্তি হয়েছে তোমাদের বই পাবা যখন ক্লাস শুরু হবে তখন, এখন না। তোমাদের ক্লাস যখন শুরু হবে তখন তোমরা বই পাবা, কেমন? বইয়ের কাজ চলতেছে, তোমরা যখন মানে ক্লাস শুরু হবে আমাদের লাইভ ক্লাস তখন তোমরা পাবা। আচ্ছা, শুধু এমসিকিউ হবে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সিনথিয়া, বলছে আমাদেরকে, আচ্ছা মেনশন করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে প্রিন্স বলছে ভাই আমি এসএসসি 26 স্টুডেন্ট, আপনার ইজি ইংলিশ বইটা আমি নিতে পারবো? হ্যাঁ অবশ্যই। ইজি ইংলিশ বইটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি হচ্ছে শিক্ষার্থী সবার জন্য, কেমন? তারপর আমাদের সাথে রয়েছে সাদিয়া, স্যার কিসের বই? আচ্ছা, যারা র্যাপিড ব্যাচে ভর্তি হচ্ছে তারা একটা র্যাপিড বই পাবে, যেটা সাজেশন মূলক বই হবে। এটা হচ্ছে যারা র্যাপিড ব্যাচে ভর্তি হবে তারাই পাবে। তো ওই বইটার উপর ভিত্তি করে কিন্তু একটা পূর্ণাঙ্গ তুমি গোছানো একটা প্রিপারেশন পাবা, ঠিক আছে? আমাদের সাথে রয়েছে আনোয়ার হোসেন, বলছে সালাম দিয়েছে, আমার নাম সেম। মাহি রয়েছে, আমি করব অফলাইনে। হ্যাঁ, যারা যারা অফলাইনে আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হতে যাচ্ছ তোমরা আমাদের পড়ালেখা অফিসে এসে যোগাযোগ করতে পারো। আমাদের ঠিকানা হচ্ছে লালচাঁদ রোড, অর্থাৎ যেটা থানা রোড আছে চকবাজার গুলজার মোড় থেকে থানা রোড যেটা আছে সেই রোডে মিষ্টিমুখ দোকানের ঠিক অপোজিটে লোকমান টাওয়ারের 4র্থ তলায় তোমরা চলে আসবা, দেন তোমরা কথা বলে ভর্তি হতে পারবা। ভাই ইউটিউবে লাইভলি ইউটিউবে হচ্ছে না কেন? হ্যাঁ দেওয়া হবে, ইউটিউবে দেওয়া হবে। নৌশিন আমাদের সাথে রয়েছে। ওকে, আমাদের সাথে রয়েছে সাদিয়া, স্যার আমি তো 2 দিন আগে ইজি ইংলিশ বইটা অর্ডার দিয়েছি, কবে পাবো? 2 দিন আগে দিলে তুমি 4-5 দিনের মধ্যে, আমাদের অর্ডার দেওয়ার 4-5 দিনের মধ্যে পেয়ে যাবে। সুমন বলছে ভাইয়া আপনি আপনার ক্লাস করেছি ইউটিউবে, থ্যাংক ইউ। ওকে, চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা আজকে পড়বো কাম্য জনসংখ্যা, বা যেটাকে আমরা বলি যে অপটিমাম পপুলেশন আমরা বের করার চেষ্টা করব। তো সবাই রেডি? আমরা অপটিমাম পপুলেশন পড়বো আজকে, ঠিক আছে? দেখো আমরা শুরু করতেছি। তোমরা এখনো 75 জন, দ্রুত একটু শেয়ার করো, শেয়ার মেনশন করে দাও, 100 পার করে দাও, দ্রুত করো, সবাই যারা আছে সবাই। এখানে আমি দেখতে পাচ্ছি শেয়ার করছো কয়জন? মাত্র 4 জন শেয়ার করছো, দেখছো? মাত্র 4 জন মানুষই শেয়ার করছে, এতজন মানুষ থাকার পরে। একটু সবাই শেয়ার করো, একবার শেয়ার করলে তো কষ্ট হয় না, তাই না? ক্লাস শেষ হওয়ার পরে তারপর তুমি ডিলিট করে দিও, সমস্যা নাই, রিমুভ করে দিও। আপাতত তুমি ক্লাস চলাকালীন একটু শেয়ার করে দাও। সবাই আসুক, সবাই আসলে তো আমাদের ভালো লাগবে ক্লাস করতে, তাই না? এটা আর কি। চলো আমরা দেখি, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা বলতে আসলে কি বোঝানো হয়। এই কাম্য ওয়ার্ডটার মানে কি? কাম্য মানে হচ্ছে যেটা আমরা কামনা করি, অর্থাৎ যেই পরিমাণ জনসংখ্যা আমরা আশা করি। তো প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি পরিমাণ জনসংখ্যা আশা করি? আমরা সেই পরিমাণ জনসংখ্যা আশা করি যেই পরিমাণ জনসংখ্যা থাকলে একটা দেশের যে মাথাপিছু আয়, বা বলতে পারো যে একটা দেশের মানুষের যে জীবনযাত্রার মান সেটা সবচেয়ে বেশি হবে, বা মাথাপিছু আয় সবচেয়ে বেশি হবে, সেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। তাহলে একটু আরো বোঝায় বলেন। দেখো আমি যদি একটু আরো বোঝায় বলি, সেটা হচ্ছে আমি যদি তোমাকে বলি, ভালো করে শোনো সবাই। আমি যদি তোমাকে বলি, ভালো করে দেখো, যে এভাবে চিন্তা করো। আমি যদি তোমাকে বলি একটা দেশ, এটা একটা দেশ মনে করো, এটা একটা বাংলাদেশ। এই দেশের মধ্যে কি পরিমাণ জনসংখ্যা থাকলে সেটা মানে ওই দেশের মানুষের জন্য ভালো হবে, বা বলতে পারো মাথাপিছু আয় সবচেয়ে বেশি হবে, সেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা। তো এই জনসংখ্যাটা 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে কম জনসংখ্যা, আর একটা হইতে পারে কাম্য জনসংখ্যা, আর একটা হইতে পারে অধিক জনসংখ্যা।
তাহলে একটা দেশের জনসংখ্যা কেমন হইতে পারে? একটা হচ্ছে কাম্য জনসংখ্যা, একটা হচ্ছে কম জনসংখ্যা, একটা হচ্ছে অধিক জনসংখ্যা। এরকম তিন ধরনের জনসংখ্যা হইতে পারে। কখন কি সেটাকে আমরা বুঝবো? দেখো, যদি আমি দেখি, মনে করো যে এইভাবে চিন্তা করো, একটা রাজ্য, মনে করো এটা একটা রাজ্য, যেই রাজ্যে একজন রাজা আছে, সাপোজ এই রাজ্যের মধ্যে একজন রাজা আছে। তো একজন রাজার পক্ষে আসলে এই পুরো জায়গাটা সুন্দর করে পরিচালনা করা, বা একটা দেশে যদি কথা বলি, তাহলে একটা দেশে মনে করো একজন আছে, সে একজনের দ্বারা সুন্দর করে সবকিছু সম্পদ যেগুলো আছে সেগুলো ইউটিলাইজ করাটা আসলে কঠিন হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি কম জনসংখ্যা, যখন একজন থাকতেছে তখন। অর্থাৎ একজনের পক্ষে মনে করো এইটুকু জায়গা সুন্দর করে কন্ট্রোল করা, বা একজন রাজার পক্ষে এইটুকু জায়গা সে সুন্দর করে কন্ট্রোল করতে পারে, ভালো পরিমাণে সে শাসন কার্য চালাতে পারে। তো তাকে যদি বড় জায়গা দেওয়া হয়, তার মানে সেই দেশের জনসংখ্যা কম আছে। আবার সেই রাজার থেকে মনে করো দুইটা, সে রাজার মনে করো যে টোটাল হচ্ছে 4টা রাজপুত্র হলো, অর্থাৎ রাজা মারা গেছে, এখন রাজপুত্ররা রাজ্য শাসন করবে। এই রাজ্যটাকে 4 ভাগে ভাগ করছে। এক নাম্বার রাজপুত্র 1 2 3 4। তো তখন দেখা যাচ্ছে একজন রাজপুত্রের আন্ডারে যে জায়গাটা পড়ছে, সেটা দ্বারা সে সেই জায়গাটা সে খুব সুন্দর করে পরিচালনা করতে পারে, যার কারণে এই পুরো জমির মধ্যে বা এই পুরো জায়গাটা খুব সুন্দর করে শাসন হবে এবং সর্বোচ্চ উৎপাদন পাবে, বা বলতে পারো সম্পদগুলোর প্রপার ইউটিলাইজ হবে। তার মানে এই 4জন যে রাজপুত্র আমরা বলতেছি, এই 4জনকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। আবার মনে করো ওই রাজপুত্রদের মনে করো একজনের 2জন করে কি হয়েছে, আবার রাজপুত্র হয়েছে। তাহলে এখন যদি আমি এখানে কাউন্ট করি, সেটা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা এখন তখন 8 ভাগ হয়ে যাবে। কেমন করব? দেখো, আমরা এটা আমাদের 4 ভাগ ছিল, এটাকে 2 ভাগ, এটাকে 2 ভাগ, এটাকে 2 ভাগ, এটাকে 2 ভাগ করছে। 1 2 3 4 5 6 7 8। এখন দেখো, একজন রাজপুত্র আসলে যতটুকু কন্ট্রোল করতে পারার কথা, তার চেয়ে কম পরিমাণ জায়গা দেওয়া হয়েছে। তাও সমস্যা, কারণ যতটুকু দেওয়ার কথা ততটুকু না দিলে, কম দিলে তার মানে তখনও মাথা পিছু আয় কম হচ্ছে, বা সম্পদটা প্রপার ইউটিলাইজ হচ্ছে না, সম্পদটা প্রপার ইউটিলাইজ হচ্ছে না। তাই আমরা বলবো যে যখন একটু মানুষ বেশি হয়ে যাচ্ছে, সম্পদের তুলনায় যখন মানুষ বেশি হয়ে যাবে, সেটাকে আমরা বলি অধিক জনসংখ্যা। অর্থাৎ যখন 8জন হয়ে গেছে, 8জন রাজা, তখন দেখা যাচ্ছে এটা 8জনের জন্য ছোট হয়ে গেছে জায়গাটা, বা 8জনের জন্য এটা প্রপার হচ্ছে না উৎপাদনটা। তাহলে এখানে কি বলতে পারে? এক নম্বর হচ্ছে কাম্য জনসংখ্যা 1, কাম্য জনসংখ্যা যখন, সরি, কম জনসংখ্যা কখন, যখন এই পুরো জায়গাটা একজনের শাসন করছিল, কারণ একজনের পক্ষে এতটুকু করার কথা কিন্তু দেখে তার চেয়ে বেশি দেওয়া হয়েছিল। কাম্য মানে কখন? যখন 4জনের শাসন করছিল। অধিক কখন? যখন 8জনের শাসন করতেছে, বা একজনের পক্ষে যতটুকু দেওয়া হচ্ছে তার চেয়ে যখন কম দেওয়া হচ্ছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, যে এখানে উৎপাদন যেটা আছে সেটা, বা আমি বলতে পারি মাথাপিছু আয়টা, এই জনসংখ্যার উপরে ডিপেন্ড করে। জনসংখ্যা কখনো কম থাকে, কখনো কম থাকে, কখনো বেশি থাকে। তাহলে কাম্য জনসংখ্যা মানে কি? কাম্য জনসংখ্যা মানে হচ্ছে এক কথায় যেই পরিমাণ জনসংখ্যা থাকলে একটা দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি হয়, এবং সেটা ভালো আর কি, সেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। তো এখানে একটা সংজ্ঞা আছে, চলো আমরা সংজ্ঞাটা দেখি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, কাম্য জনসংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? যে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন, একটি দেশের জনসংখ্যা যে পরিমাণ হলে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন ও সংরক্ষণ করা সম্ভব হয়, তাকেই কাম্য জনসংখ্যা বলে। কি বলেছে? যে একটি দেশের জনসংখ্যা যে পরিমাণ হলে মাথাপিছু আয় অর্জন ও সংরক্ষণ করা সম্ভব হয়, তাকেই কাম্য জনসংখ্যা বলে। ক্লিয়ার? তাহলে কাম্য জনসংখ্যা মানে কি? একটা দেশের যে পরিমাণ জনসংখ্যা হলে মাথাপিছু আয় সবচেয়ে বড়, সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন এবং তার সংরক্ষণ করা সম্ভব হয়, তাকে আমরা বলছি কাম্য জনসংখ্যা। তো আমরা একটু সবাই এই সংখ্যাটা একটু মুখস্থ করে ফেলি, জাস্ট 10 সেকেন্ড সময় মুখস্থ করতে হবে। কাম্য জনসংখ্যা কাকে বলে? দ্রুত করো সবাই। কাম্য জনসংখ্যা কাকে বলে? দ্রুত একটু মুখস্থ করবা। কাম্য জনসংখ্যা কাকে বলে? দ্রুত একটু মুখস্থ করবা। একটি দেশের জনসংখ্যা যে পরিমাণ হলে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন ও সংরক্ষণ করা সম্ভব হয়, তাকেই কাম্য জনসংখ্যা বলে। দ্রুত করো। ডান লিখবা, মুখস্থ হয়ে গেলে ডান লিখবা সবাই, মুখস্থ হয়ে গেলে ডান লিখবা।
মুখস্থ হয়ে গেলে ডান লিখবা সবাই। স্যার কমেন্ট পড়তেছেন না আমার, উমাইর এই যে পড়ে দিলাম কমেন্ট তোমার। ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? তো দেখো তাহলে কি হচ্ছে, কাম্য জনসংখ্যা মানে হচ্ছে যেই পরিমাণ জনসংখ্যা থাকলে একটা দেশের মাথা পিছু সর্বোচ্চ আয় অর্জন বা মাথা পিছু আয় অর্জন এবং তার সংরক্ষণ সম্ভব হয়, সেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। হয়েছে? ডান লিখো সবাই, ডান, একবার সবাই ডান লিখো, মুখস্থ ডান লিখো। আবু সাইম আমাদেরকে বলছে আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসি পড়ছি এক্সামিনে, আমার ইকোনমিক্স এর প্রবলেম আছে, সামনে আবার টেস্ট এক্সাম, আপনাদের কি ইকোনমিক্স এর উপর কোনো কোর্স আছে যেখানে ইকোনমিক্স এর রেকর্ডের গুলো পাবো? হ্যাঁ অবশ্যই আছে, আমাদের ইকোনমিক্স এর টার্গেট প্লাস ব্যাচ চলতেছে, যেটাতে তুমি বেশিরভাগ ক্লাসে হয়ে গেছে, 3টা অধ্যায় ক্লাস হয়নি, অধ্যায়গুলো তুমি লাইভ করতে পারবা, আর বাকি যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ড পাবা, পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে চলে আসি আমরা কাম্য জনসংখ্যার, এখানে আর কিছু ইনফরমেশন আমরা মনে রাখবো। বলছে কাম্য জনসংখ্যার ধারণাকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড সার্ভি, কে বলতো? আলফ্রেড সার্ভি তার দ্য জেনারেল থিওরি অফ পপুলেশন গ্রন্থে নিম্নের দ্বারা প্রকাশ করে, মানে এটা প্রকাশ করছে আর কি, যে আলফ্রেড সার্ভি এটা সম্পর্কে ধারণা প্রকাশ করে দ্য জেনারেল থিওরি অফ পপুলেশন এই বইতে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন লিখছে, সেই লাইনটা এখানে খেয়াল করো। বলছে জনসংখ্যার কাম্য জনসংখ্যা নির্ণয়ের কোনো সূত্র নেই। কি বলছে বলো? কাম্য জনসংখ্যা নির্ণয়ের কোনো সূত্র নেই, তবে জনসংখ্যা পরিমাণ কাম্য স্তরে রয়েছে কিনা তা নির্ণয়ের জন্য অধ্যাপক ডাল্টন নিম্নের সূত্র প্রদান করেন। তার মানে এই যে সূত্রটা যেটা ডাল্টন আমাদেরকে দিয়েছে, m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও, এখানে কিন্তু কাম্য জনসংখ্যা বের করার কোনো ওয়ে নাই, কারণ এখানে বলাই হচ্ছে, দেখো এখানে মধ্যে বলাই হচ্ছে যে m সমান, m মানে কি কাম্য জনসংখ্যা মানে অপটিমাম পপুলেশন? নো, m মানে হচ্ছে মেল অ্যাডজাস্টমেন্ট, বা যেটাকে আমরা বলি অসামঞ্জস্যের পরিমাণ, মানে যতটুকু পরিমাণ আমার অসামঞ্জস্য আছে কাম্য থেকে, এই m দ্বারা বোঝানো হয়। আর এই মানে হচ্ছে প্রকৃত জনসংখ্যা বা অ্যাকচুয়াল পপুলেশন, আর এই যে ও দেখতে পাচ্ছ, এই ও মানে হচ্ছে কাম্য জনসংখ্যা বা আমাদের অপটিমাম পপুলেশন। তাহলে আমাদের পরীক্ষা কিন্তু এই অপটিমাম পপুলেশন দেওয়া থাকে। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে কাম্য জনসংখ্যা নির্ণয়ের সূত্র বল, তাহলে কি তুমি ও সমান কোন কিছু লিখতে পারো? না, কারণ কাম্য জনসংখ্যা নির্ণয়ের কোনো সূত্র নাই, কিন্তু এইটা আছে যে জনসংখ্যা কাম্যস্তরে রয়েছে কিনা বা অসামঞ্জস্যের পরিমাণ বের করার সূত্র আছে। কাম্য জনসংখ্যার তুলনায় কতটুক কম কতটুক বেশি সেটা বের করার জন্য এই m এর মান আছে, বা m এর সূত্র তোমার রয়েছে, যেটা ডাল্টন দিয়েছে। তাহলে যদিও অনেক বইতেই বা বেশিরভাগ বইতে কিন্তু এভাবে লেখা আছে যে কাম্য জনসংখ্যা নির্ণয়ের সূত্র, আসলে কাম্য জনসংখ্যা নির্ণয়ের কোনো সূত্র নাই, জনসংখ্যা কাম্যস্তরে রয়েছে কিনা তা নির্ণয়ের বা তা ভেরিফাই এর জন্য কি আছে? সূত্র আছে, যেটা হচ্ছে m এর সূত্র। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে যে কাম্য জনসংখ্যা নির্ণয়ের সূত্র, তাহলে কি হবে? না, তো হচ্ছে জনসংখ্যা কাম্যস্তরে রয়েছে কিনা তা নির্ণয় বা ভেরিফাই করার সূত্র আছে, কিন্তু কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন বের করার সূত্র নাই। যেমন তোমরা একটা এক্সাম্পল দিলে ইজিলি বুঝতে পারবা, আমি এই সূত্র দিয়ে একটা এক্সাম্পল করাই, তো তোমরা ইজিলি বুঝতে পারবা আসলে আমি কি বলতে চাচ্ছি। দেখো এখানে আমি এক্সাম্পল দিয়েছি, এই যে উপরে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল বলতে কি বলা হয়েছে যে মনে করো বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটি, তার মানে অ্যাকচুয়াল পপুলেশন, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 16 কোটি, বুঝছো? 16 কোটি লিখতে কিন্তু শূন্য ভালো করে লিখতে হবে, বুঝছো? আরেকটা বিষয়, এখানে যেহেতু 16 কোটি আর কাম্য জনসংখ্যা 5 কোটি আছে, তো আমি সরাসরি 16 কোটি লিখে দিই, শূন্য শূন্য লেখা হচ্ছে বেঁচে যাব এবং হচ্ছে রিস্ক কমে যাবে আমার। আমি তোদেরকে বলে দিই কেন, যেহেতু দুইটাই কোটিতে আছে, এটাও কোটিতে আছে, এটাও কি আছে? কোটিতে আছে, তো আমরা কোটিতে লিখে দিই যে এ সমান 16 কোটি লিখে দিই, 16 কোটি। তারপর দেখো এ বলছে কাম্য জনসংখ্যা, দেখছো কি বলছি? কাম্য জনসংখ্যা দেওয়া আছে, তার মানে কি আমরা কাম্য জনসংখ্যা বের করতেছি এখানে? নো, আমরা কাম্য জনসংখ্যা বের করবো না, আমরা করব জনসংখ্যার কাম্য স্তরে আছে কিনা তা ভেরিফাই করব, বা জনসংখ্যা কাম্য স্তরে রয়েছে কিনা তা নির্ণয় করার চেষ্টা করব। কেমন? মানে ভেরিফাই করব কোন অসামঞ্জস্য কত আছে সেটা বের করবো, বুঝছো? সেজন্য এই কাম্য জনসংখ্যাটা পরীক্ষায় দেওয়া থাকে। কি বলছি বলো? এই কাম্য জনসংখ্যাটা পরীক্ষায় দেওয়া থাকে। তাহলে বলছে আমাদের মোট জনসংখ্যা 16 কোটি এবং কাম্য জনসংখ্যা হচ্ছে 5 কোটি। তো এখানে লিখছি যে এই কাম্য জনসংখ্যা আমরা বলে থাকি অপটিমাম পপুলেশন বা ও এর মান হচ্ছে 5 কোটি।
তো কি বলছিলাম যে যেহেতু দুইটাই আমাদের কোটিতে দেওয়া আছে, এই দুইটা যেহেতু কোটিতে দেওয়া আছে, আমি আর শূন্য লিখে কনফিউশনে পড়ার দরকার নাই, আমি সরাসরি 16 দিয়ে লিখছি আর 5 দিয়ে লিখছি। তাহলে আমি যদি এখানে বের করি যে অসামঞ্জস্যের পরিমাণ, তাহলে জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তা নির্ণয় শুধু, দেখছো এই যে এখানে ঠিক আছে যে জনসংখ্যা, তাহলে জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তা নির্ণয় কি করো, নির্ণয় করো। এখানে যদি পরীক্ষায় বলে যে কাম্য জনসংখ্যা নির্ণয় করো, অলরেডি কাম্য জনসংখ্যা দেওয়া আছে, কাম্য জনসংখ্যা তো নির্ণয় করতে বলে না, কিন্তু বেশিরভাগ বইতে ভুলে এটা বলে ফেলে যে কাম্য জনসংখ্যা নির্ণয় করো। আসলে কিন্তু জনসংখ্যা কাম্য জনসংখ্যা দেওয়া আছে, আমাদেরকে এখন জনসংখ্যার অসামঞ্জস্যের পরিমাণ বের করতে হবে। ইজ ইট ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি সবাইকে? আমি কি বোঝাতে পারছি সবাইকে? ওকে, তাহলে দেখো এখানে আমরা তাহলে অসামঞ্জস্যের পরিমাণ বা এম এর মান বের করবো। তাহলে এখানে আমি মানটা বসাই দিই। অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে আমাদের 16 কোটি, এই যে 16 লিখছি এখানে, তো 16 লিখলাম আমরা। এবং অপটিমাম পপুলেশন হচ্ছে আমাদের কত কোটি? 5 কোটি, তাহলে 5 লিখলাম, ডিভাইডেড বাই 5, আবার 5 দিয়ে কি হবে? ভাগ হবে, যেহেতু ও মাইনাস ও ডিভাইড বাই ও, তাহলে আনসার হচ্ছে উপর হবে 16 মাইনাস 5। তাহলে 16 থেকে তুমি যদি 5 বিয়োগ করো আনসার হবে উপরে 11, এবং 5 দিয়ে ভাগ করো তাহলে আনসার বের হবে 11 কে তুমি 5 দিয়ে ভাগ করো, 11 কে তুমি ভাগ করবা হচ্ছে 5 দিয়ে, তাহলে আনসার বের হবে হচ্ছে 2.2। তো এটা আমাদের কিসের মান? এম এর মান। কিসের মান বলছি বলো? এটা আমাদের কিসের মান বলো তো? এম এর মান বের করছি, এম এর মান। ইস, চলে গেছে সবগুলো। আচ্ছা যাই হোক, তাহলে এখানে এম এর মান কত বের হচ্ছে বলো? এম এর মান হচ্ছে 2.2 বের হয়ে আছে। পারবো তো সবাই নাকি? তাহলে আমি এম এর মান বের করছি 2.2। এই এম এর মানটা আসলে 3 ধরনের হইতে পারে। এক, এম এর মানটা তোমার ধনাত্মক হইতে পারে, এই যে এখানে লিখছে এম এর মান ধনাত্মক হলে সেটাকে বলা হয় অধিক জনসংখ্যা। আর এম এর মান যদি ঋণাত্মক হলে তাকে বলা হয় নিম্ন জনসংখ্যা বা কম জনসংখ্যা। আর এম এর মান যদি শূন্য হয়, এটা পূর্ণ না, এটা শূন্য হবে, এম এর মান শূন্য হলে সেটাকে বলা হয় কাম্য জনসংখ্যা। তাহলে আমাদের এম এর মান কি বের হয়েছে? এম এর 2.2, তার মানে ধনাত্মক বের হয়েছে। কি বের হয়েছে? ধনাত্মক বের হয়ে আছে। ধনাত্মক যদি বের হয় তার মানে আমরা বলতে পারি যে ওই দেশে যেহেতু ধনাত্মক, তার মানে ওই দেশে অধিক জনসংখ্যা আছে। যেহেতু 2.2, তার মানে ওই দেশে কি আছে? অধিক জনসংখ্যা রয়েছে। তো আরেকটা করে দেখি চলো, যেখানে আমি এম এর মানটা মাইনাসে দেখাই। ঠিক আছে, এম এর মানটা আমরা মাইনাসে করার চেষ্টা করি। অর্থাৎ মনে করো যে একটা দেশে এরকম দেওয়া আছে হচ্ছে আমাদের জনসংখ্যা, বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটি, কাম্য জনসংখ্যা এখানে দেওয়া আছে 20 কোটি, বুঝছো? 20 কোটি দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে অ্যাকচুয়াল পপুলেশন বের করি তাহলে হবে 16, আর অপটিমাম পপুলেশন বের করি সেটা হবে 20 কোটি। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে সূত্রটা মানটা বসাই তাহলে আনসার হবে 16, এখানে হবে 20 ডিভাইডেড বাই 20। ঠিক আছে, এ থেকে ও মাইনাস ও, তাহলে এ থেকে ও বিয়োগ করবো এবং ও দিয়ে ভাগ করবো। তা আনসার হচ্ছে উপর হবে 16 থেকে 20 বিয়োগ করে আনসার হয় -4 কোটি আর কি, আর ডিভাইড বাই 20। তো 4 কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো কত হয়? 4 ডিভাইডেড বাই 20, তাহলে আনসার হবে -0.2। এটার মানে হচ্ছে আমাদের এম এর মান কি আসছে বলো তো? ঋণাত্মক আসছে। কি আসছে বলো? ঋণাত্মক। আর ঋণাত্মক যদি আসে এম এর মান, আসে তার মানে সেটাকে আমরা বলবো সেই দেশে কম জনসংখ্যা আছে বা নিম্ন জনসংখ্যা আছে। তাহলে এম এর মান ধনাত্মক হলে অধিক জনসংখ্যা আছে, এম এর মান ঋণাত্মক হলে হচ্ছে কম নিম্ন জনসংখ্যা আছে। আবার এম এর মান যদি শূন্য হয়, তাহলে শূন্য স্যার কখন হয়? যখন অ্যাকচুয়াল পপুলেশন এবং অপটিমাম যে পপুলেশন, অ্যাকচুয়াল পপুলেশন এবং কি অপটিমাম যে পপুলেশন সেটা যদি সমান হয়ে যায়, যেমন ধরো অ্যাকচুয়াল পপুলেশন 16 এবং অপটিমাম পপুলেশন মনে করো যে আমরা এখানে দিলাম অপটিমাম পপুলেশন হচ্ছে 16 দিলাম, অর্থাৎ অ্যাকচুয়াল এবং অপটিমাম দুইটাই যদি সেম হয় তখন তোমার হচ্ছে কত আসবে? তখন তোমার হচ্ছে এখানে আমরা এখানে মানটা বের করে দেখাই, দেখো করাচ্ছি, এই দেখো তখন কেমন আসবে দেখো। তখন আমাদের আনসার আসবে সেটা হচ্ছে আমরা লিখবো অ্যাকচুয়াল পপুলেশন 16, অপটিমাম 16 ডিভাইডেড বাই 16, তাই না? অপটিমাম দিয়ে ভাগ করতেছি, তো উপরে হবে 0 ডিভাইড বাই 16। তো 0 কে তুমি 16 দিয়ে ভাগ করলে, 0 কে তুমি যদি 16 দিয়ে ভাগ করো তাহলে আনসার আসবে 0। 0 কে তুমি যদি 16 দিয়ে ভাগ করো আনসার কত আসবে? 0 আসবে। এটাকে আমরা বলতে পারি যে এম এর মান 0 যেহেতু, তার মানে এটা হচ্ছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা, তার মানে জনসংখ্যাটা এখন কি আছে? কাম্য স্তরে আছে, বা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আছে।
বুঝছো তো? আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি একটু বলো তো? যারা যারা নতুন নতুন যুক্ত হচ্ছে আমাদের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিলে আমার ভালো লাগবে। অনেকজন যখন ক্লাস করবে তখন আরো ভালো লাগে আর কি, ক্লাস করতে করাইতে ভালো লাগে। তাহলে m এর ভ্যালুটা ধনাত্মক হলে অধিক, ঋণাত্মক হলে নিম্ন এবং শূন্য হলে কাম্য জনসংখ্যা হবে। এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে অনেক সময় আমাদের পরীক্ষায় একটু পেঁচানো, মানে অনেক টাফ লেভেলের কোশ্চেন আসে। এখন যা পড়াইছে সেগুলো নর্মাল কোশ্চেন, অর্থাৎ এর অ্যাকচুয়াল পপুলেশন, মোট জনসংখ্যা এবং কি মনে করো মোট জনসংখ্যা দেওয়া আছে, অ্যাকচুয়াল পপুলেশন এবং কাম্য জনসংখ্যা দেওয়া আছে, একদম নর্মাল কোশ্চেন এগুলো। অনেক সময় দেখা যায় যে টাফ কোশ্চেন আসে। টাফ কোশ্চেন মানে কি? টাফ কোশ্চেন মানে হচ্ছে যখন তোমার অন্য মানগুলো দেওয়া থাকে। যেমন ধরো মনে করো যে আরেকটা ম্যাথ দেখো, এরকম আমি ম্যাথটা এখানে দেখা দিচ্ছি। সেটা হচ্ছে আমাদেরকে মনে করো পরীক্ষা দিয়ে দিল m এর মান, মানে অসামঞ্জস্যের মান দেওয়া দিল। বলছে m সমান বলছে 2.2, বুঝছে, বলে দিচ্ছে m এর মান, মানে অসামঞ্জস্যের পরিমাণ বলে দিচ্ছে। এবং বলছে যে অ্যাকচুয়াল পপুলেশনও বলে দিচ্ছে। অ্যাকচুয়াল পপুলেশন বলছে 16 কোটি, বাংলাদেশে 16 কোটি, 16 কোটি এটা বলছে। তাহলে দেখো কি বলছে, কোশ্চেন কিন্তু টাফ। কি টাফ কোশ্চেন? যে এখানে আমাদেরকে m এর মান বলছে, ও এর মান বলছে, অপটিমাম পপুলেশন বলে দেয় নাই। তো বলতে পারো অপটিমাম পপুলেশন নির্ণয় করো, মানে কাম্য জনসংখ্যা নির্ণয় করো। তাহলে কিন্তু এই সূত্রটা এখন কাম্য জনসংখ্যার নির্ণয় করার মতোই কিন্তু বিহেভ করতে পারে। আমি তোমাদেরকে বলছিলাম কাম্য জনসংখ্যা পরীক্ষায় দেওয়া থাকে। অনেক সময় যখন টাফ কোশ্চেন হয় তখন এই ধরনের কোশ্চেন হতে পারে যে m এর মান দেওয়া আছে, a এর মান দেওয়া আছে, তোমাকে বললো কাম্য জনসংখ্যা নির্ণয় করো। তাহলে কেমনে করবে? তাহলে এখন আমাদের ও এর মানটা আমরা বের করব। তো কেমনে করবো? আমরা লিখবো আমরা জানি, কি লিখবো? আমরা জানি m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও। তো এখানে কার কার মান দেওয়া আছে দেখো, m এর মান দেওয়া আছে, a এর মান দেওয়া আছে। তাহলে m এর মান বসাতে আমরা 2.2 সমান, ও অ্যাকচুয়াল পপুলেশন আমাদের দেওয়া আছে 16 কোটি, এখানে আমি 16 বসাচ্ছি, মাইনাস ও, এগুলো আবার জিরো না, এগুলো তুমি ও, কেমন, এগুলো জিরো না কিন্তু, আবার বিয়োগ করে দিয়ে ফেলিও না, এগুলো কিন্তু জিরো না, এগুলো কিন্তু ও, মানে অপটিমাম পপুলেশন আর কি। তো এখান থেকে আমরা আসলে এই ও গুলোর বা ও এর মান বের করার চেষ্টা করব। অপটিমাম পপুলেশন কত সেটা বের করার চেষ্টা করব। তার মানে m এর মান দেওয়া আছে, অ্যাকচুয়াল পপুলেশন আছে, তোমাকে বলছে অপটিমাম পপুলেশন বের করো। তাহলে কেমনে করবা? তো এই ক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এইটার মধ্যে থেকে আমরা ও এর মান বের করার জন্য দেখো এই ওটা এখানে ভাগ আছে, আমি যদি এই পাশে পাঠাই দিই, এই ওটা এখানে ভাগ, তো এই পাশে যদি আমি পাঠাই দিই তাহলে কি হবে? তার গুণ হবে। এখানে ভাগ থাকলে এই পাশে কি হবে? গুণ হবে। তার মানে 2.2 ও দিলাম সমান, এখানে দিলাম 16 মাইনাস ও, বুঝছো? আবার দেখো এটা কিন্তু জিরো না, ও, আমি আবার বলতেছি এটা কিন্তু ও। তো 2.2 ও সমান 16 মাইনাস ও। তো দেখো এই ওটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 2.2 ও, এটা এখানে মাইনাস ছিল, এই পাশে আসলে হবে প্লাস ও, এখানে হবে 16 থেকে গেল। দেখো তো বুঝো কিনা আমার কথাটা? আমার কথাটা বুঝতেছো সবাই? তাহলে এখানে কি উঠছে আমরা, যে আমরা ওটা এই পাশে আনলাম, এখানে ভাগ ছিল, এই পাশে আসলে গুণ হয়েছে, তারপর আমরা কি করলাম, এখান থেকে ওটা এই পাশে নিয়ে আসবো, তো এখানে মাইনাস ছিল, ওটা এই পাশে আসলে প্লাস হবে। এবার দেখেন এখানে 2.2 ও, এখানে ও আছে, ও মানে কিন্তু 1 ও, মাথা রাখবা। এই ও মানে কি আছে? এই ও মানে কি পাশে 1 আছে মনে মনে। তো 2.2 এর সাথে যদি ও যোগ হয় তাহলে আনসার হবে 3.2 ও। তোমরা বুঝছো তো আমার কথা? 2.2 এর সাথে ও যোগ হলে হবে 3.2 ও সমান 16 বা 16। আচ্ছা বাংলা ইংলিশ করে বলতেছি না, এটা বাংলা লিখি, 3.2 ও সমান 16। তারপর দেখো এখানে ওটা রেখে দাও, ওটা এখানে রেখে দাও, 2.2 কে 3.2 কে ওই পাশে পাঠিয়ে দাও। তো ওটা রেখে দিয়ে 3.2 কে যদি ওই পাশে পাঠাই, এখানে ছিল ওর সাথে গুণ আকারে, ওই পাশে হলে কি হবে? ভাগ হবে। ভাগ মানে হচ্ছে 3.2 দিয়ে তুমি ভাগ করবা, তাহলে এখান থেকে তুমি ওই পাশে পাঠিয়ে দাও, তো এখানে গুণ ছিল, ওই পাশে কি হবে? ভাগ হবে। তাহলে আমাদের আনসার বের হবে ও সমান, সরি কিউ লিখে ফেলতেছি আমি, কিউ লিখে ফেলতেছি। তাহলে আমাদের আনসার কত বের হবে? আমাদের আনসার বের হবে হচ্ছে
হ্যাঁ, আমাদের আনসার বের হবে ও সমান 16কে তুমি হচ্ছে 3.2 দিয়ে ভাগ করো, 16 ডিভাইডেড বাই 3.2, তাহলে আনসার বের হয়ে যাবে 5। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 5 কোটি, এটা হচ্ছে আমাদের অপটিমাম পপুলেশন। ওই যে আমরা একটু আগে যে ম্যাথ করছিলাম, এই যে কাম্য জনসংখ্যা, আমি কিন্তু ওই মানটা দিয়ে করছি, এম এর মানটা দিয়ে করছি, এবং একশো পপুলেশন এটা বসাইছি, এম এর মান যেটা বের করছিলাম শুরুতে অঙ্কে, সেই অঙ্কের মানটা এখানে বসাইছি, মানে এখানে এম এর মান বসা দিছি, এ এর মান বসা দিছি, তাহলে এই ও এর মানটা আমরা বের করছি। দেখছো, ও এর মান বের হয়েছে 5 কোটি। এটা হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা বের হয়েছে। বলতো এই ম্যাথটা কারা কারা বুঝছো? এই ম্যাথটা কারা কারা বুঝছো বলতো? স্যার বুঝছি না, আবার একটু বুঝাবেন? দেখো আমি আবার বলছি, অনেক সময় পরীক্ষায় এম এর মান দেওয়া থাকতে পারে, এ এর মান দেওয়া থাকতে পারে, অথবা অনেক সময় পরীক্ষায় দেখা যাবে এম এর মান দেওয়া আছে আবার ও এর মানও দেওয়া থাকতে পারে, এ তোমাকে বের করতে হতে পারে। তো সেম প্রসেস, যেটা যেটা দেওয়া আছে সেটা লিখবা, লেখার পর সূত্র লিখবা, সূত্র লিখে যেটা মান দেওয়া আছে সেগুলো বসাই দাও। যেমন এম এর মান দেওয়া আছে আমাদের, এম এর মান বসা দিচ্ছি আমি 2.2, এবং এ এর মান দেওয়া আছে, এর মান আমি বসা দিচ্ছি 16 বসা দিচ্ছি, ও দেওয়া নেই, ও এর মান রেখে, ও যেমন আছে তেমন রেখে দিচ্ছি, তারপর আমি ক্যালকুলেশন করে ও এর মান বের করছি। বুঝছো? অনেক সময় দেখা যাবে পরীক্ষায় ও এর মান দিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়াল পপুলেশন দেয় নাই, তখন সেম কাজ, ও এর মান তুমি বসা দিবে, তখন এ এর মানটা তখন তুমি বের করতে হবে, ক্যালকুলেশন করে এ এর মানটা তুমি বের করে আনবা। বুঝছো তো? মানে এটা হচ্ছে সর্বোচ্চ লেভেল, সর্বোচ্চ কঠিনের লেভেল, এর চেয়ে কঠিন হইতে পারে না। তার মানে সহজ হলে কি হয়? সহজ হলে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন অপটিমাম পপুলেশন দেওয়া থাকে, এম এর মান বের করতে হতে পারে। আর কঠিন কি? কঠিন হচ্ছে তোমাকে এম এর মান দেওয়া থাকবে, বা এখানে অ্যাকচুয়াল অথবা অপটিমাম যে কোনো একটা দেওয়া থাকবে, এ অথবা ও যে কোনো একটা দেওয়া থাকবে, তোমাকে আরেকটা বের করতে হবে। হয়তো এ দেওয়া থাকলে তোমাকে ও বের করতে হবে, বা ও দেওয়া থাকলে তোমাকে এ এর মান বের করতে হবে। এটা হচ্ছে কঠিন লেভেল। একজন বলছে 3.20, এটা ও হবে, এটা 3.20 না, এটা 3.0, এটা কেন আমি তোমাকে বলি, এখন 2.0 প্লাস 0, 0 না, এটা ও, এই ও তো এখানে ও মানে হচ্ছে 1 ও, কিন্তু মনে মনে কিন্তু 1 আছে এটা পাশে। আমি যদি বলি এ আছে, তাহলে এই মানে হচ্ছে 1 এ বোঝাই। কি বোঝাই বলো? 1 এ বোঝাই। বুঝছো? একটা আপেল আর কি, কয়টা আপেল? আমি বলি আপেল আছে এখানে একটা আপেল, তার মানে একটা আপেল আছে বোঝাই। তো এখানে একটা আপেল, এখানে 2.2 আপেল, তার মানে 3.2 আপেল না? 3.2 কি হবে? আপেল হবে। তার মানে 2.2 এর সাথে ও যোগ হলে 3.2 ও হবে। রাধে সায়াম বলছে আমাদেরকে, স্যার বুঝি নাই, তুমি আরেকটু দেখে নিও ক্লাসটা, পিছন থেকে দেখে নিও, তাহলে বুঝতে পারবা। কেমন? একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু তুমি যদি ক্লাসটা মনোযোগ সহকারে করতে শুরু থেকে, তাহলে হয়তো বুঝতে পারতো। তুমি হয়তো খেয়াল করে না আমি কোন জায়গা থেকে মোড় নিয়ে ফেলছি, কোয়েশ্চেন মোড় ঘুরাই ফেলছি, কেমন? তো একটু তুমি পিছন থেকে দেখে আসিও, ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা এখানে এম এর মান ধনাত্মক অধিক হইতে পারে, এম এর মান যদি ধনাত্মক হয় অধিক জনসংখ্যা, এম এর মান ঋণাত্মক হলে নিম্ন জনসংখ্যা, এম এর মান যদি শূন্য হয় তাহলে কাম্য জনসংখ্যা আমরা বলে থাকি। তো এখানে একটা কাম্য জনসংখ্যার চিত্র আছে, তোমাদেরকে আমি একটু চিত্রটা একটু বোঝাই বলি, কাম্য জনসংখ্যার চিত্র আসলে কি, বা এখানে আসলে কি করি আমরা। দেখো এখানে আমি একটা চিত্র আঁকতেছি। আমি যদি বলি একটা দেশের, ভালো করে শুনবা, এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। একটা দেশে আমি যদি জনসংখ্যা যেটা আছে, সেই জনসংখ্যাকে, একটা দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা আমি ভূমিয়ককে, এবং যে মাথা পিছু আয়, সেটা আমরা যদি লম্বককে ধরি, কি বলতে বলো? একটা দেশের জনসংখ্যা আমরা ভূমিয়ককে, এবং লম্বক হচ্ছে মাথা পিছু আয় আমরা ধরেছি। তাহলে আমি যদি এভাবে করি, ভালো করে শুনবা, মনে করতেছি কোন একটা দেশের জনসংখ্যা হচ্ছে 1 কোটি আছে, সে অবস্থায় মাথা পিছু আয় মনে করো যে 500 টাকা তাদের, মানে তাদের মাথা পিছু গড়পড়তা তারা ইনকাম করে 500 টাকা করে, যখন 1 কোটি মানুষ আছে। মনে করো জনসংখ্যা বেড়ে 2 কোটি হয়েছে, 2 কোটি, যার কারণে মনে করো মাথা পিছু আয়টা বেড়ে, আগে ছিল 500, সেটা হয়েছে এখন 1000, অর্থাৎ মাথা পিছু আয় বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধির কারণে মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় বিন্দু।
আবার মনে করো যে জনসংখ্যা আরো বৃদ্ধি পেয়ে হয়ে গেল 3, জনসংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। তো আরো বৃদ্ধি পেলে আমরা জানি যে জনসংখ্যা প্রথমে কম, তারপর বাড়ছে, তারপর যদি আরো বাড়ে বা বেশি বাড়ে মাথাপিছু আয়টা কমে যেতে পারে। মনে করো মাথাপিছু আয় তখন কমে কি হয়ে গেছে, আগের জায়গায় চলে আসছে। এটা কনফিউজ হয়ে যাও না, মাথাপিছু আয়টা আগের জায়গায় 500 টাকায় চলে আসছে, মানে কমে গেছে আর কি। জনসংখ্যা বেশি বৃদ্ধি পাওয়ার করে মাথাপিছু আয়টা কমে গেছে, কারণ ওই যে বেশি একটা দেশের মধ্যে অতিরিক্ত মানুষ হয়ে গেলে তখন মাথাপিছু আয়টা কমে যায়। তো তাহলে আমি যদি এই তিনটা ভিতরে যদি যোগ করি, ফ্রি হ্যান্ডে যদি যোগ করি, ফ্রি হ্যান্ড মানে বোঝো তো, ফ্রি হ্যান্ড মানে হচ্ছে খালি হাতে, মানে কোনো স্কেল ইউজ করতে পারবে না, কোনো কনসিস্টেন্সি হবে না এখানে। যেমন আমি যদি এই তিনটা ভিতরে যোগ করবো, তাহলে বলা হয় এই তিনটা ভিতরে দুইভাবে যোগ করা যায়। একটা হচ্ছে স্কেল দিয়ে যোগ করা হয়, স্কেল দিয়ে যোগ করলে এখানে একটা কোণ সৃষ্টি হয়। কিন্তু আমি যদি বলি এই তিনটা বিন্দু তুমি যোগ করো, তবে কোনো স্কেল ইউজ করতে পারবে না, তখন এখানে দেখা যায় এখানে একটা রাউন্ড বা এখানে একটা এরকম এরকম কোনো কোণা সৃষ্টি হয় না, একটা কার্ভ হয়। এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড। তো এখানে আমি এই তিনটা বিন্দুকে ফ্রি হ্যান্ডে যোগ করবো, তো এখানে একটা কার্ভ হবে। এটাকে আমরা বলছি যে কাম্য জনসংখ্যার চিত্র। তা আমি যদি তোমাকে বলি এই চিত্র দেখে আমাকে বলো তো, এই চিত্রের মধ্যে যখন 1 কোটি মানুষ ওই দেশে, জনসংখ্যা যখন 1 কোটি তখন মাথাপিছু আয় 500, জনসংখ্যা যখন 2 কোটি মাথাপিছু আয় বেড়ে 1000 হয়েছে, জনসংখ্যা যখন 3 কোটি মাথাপিছু আয় আবার কমে 500-তে চলে আসছে মাথাপিছু আয়। তাহলে আমি যদি বলি কি পরিমাণ জনসংখ্যা এখানে মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি, বলো তো এই চিত্রের মধ্যে কি পরিমাণ জনসংখ্যায় মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি, সেটা আনসার করতে হবে। এই চিত্রের মধ্যে কি পরিমাণ জনসংখ্যায় মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি, আনসার করো দেখি। এই চিত্রের মধ্যে কি পরিমাণ জনসংখ্যায় মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি? মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি বলো, কি পরিমাণ জনসংখ্যায় মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি, আনসার করতে হবে। কি পরিমাণ জনসংখ্যায় মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি? স্যার আপনি এত বুদ্ধি রাখেন কোথায়, আমার একটু ধার দিয়েন। এটা ধার দেওয়ার জিনিস না ভাইয়া, কেমন, এটার জন্য কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। তাহলে আমরা বলবো এখানে কি পরিমাণ জনসংখ্যা হলে মাথাপিছু আয় সবচেয়ে বেশি, আনসার হচ্ছে যখন আমাদের জনসংখ্যা 2 কোটি বা 2, তখন আমাদের মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি, মানে হচ্ছে 1000 মাথাপিছু। তা আমি যদি বলি এই চিত্রের মধ্যে, তাহলে বলো তো যে কাম্য জনসংখ্যা কত, কাম্য জনসংখ্যা কত একটু বলো তো দেখি। এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা কত, তাহলে এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা তাহলে কত? এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা কত সেটা আনসার করতে হবে। এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা কত সেটা আনসার করো। অভিবাসন আমি যেটা সূত্র পড়াইছি ওইটাই রাইট, কেমন রোশন জাকির, আমি যেটা পড়াইছি ওইটা ঠিক আছে, ওইটা পড়ো। তাহলে আমরা বলবো কাম্য জনসংখ্যা হচ্ছে এই 2 কোটি। কেন স্যার 2 কোটি? কারণ আমরা বলেছি কাম্য জনসংখ্যার সংখ্যার মধ্যে আমরা বলেছি যে এই পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সবচেয়ে বেশি হয়, সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। তাহলে এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা হচ্ছে 2 কোটি, তাহলে এটাকে আমরা বলতে পারি এই অবস্থায় হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা হবে। আবার আমি যদি বলি 1, এটা তাহলে কোন ধরনের জনসংখ্যা? 1 কোটি, সেটা হবে এই অঞ্চলটাকে আমরা বলি কম জনসংখ্যা, বা তুমি বলতে পারো নিম্ন জনসংখ্যা। এই অঞ্চলটা যেখানে জনসংখ্যা কম, মাথাপিছু কম, জনসংখ্যা যখনই বাড়তেছে মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, তার মানে এটা হচ্ছে কম জনসংখ্যার অঞ্চল। আবার যদি আমি বলি 3 কোটি, এটা কেমন জনসংখ্যা? সেভাবে অধিক জনসংখ্যা। কেন? যখনই মাথাপিছু আয় বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে মাথাপিছু আয়টা কমা শুরু করতেছে, কমতেছে,
তাই এটাকে আমরা বলি অধিক জনসংখ্যা। কি বলি আমরা? অধিক জনসংখ্যা বলে থাকি এটাকে আমরা। কি বলে থাকি? অধিক জনসংখ্যা বলে থাকি। তাহলে হচ্ছে কি বলছি আবার দেখো সবাই, একটা হচ্ছে দুইয়ের চেয়ে কম হলে সেটা হচ্ছে কম জনসংখ্যা, কারণ জনসংখ্যা এই এক অবস্থায় মাথা পিছু আয় কম, যখনই জনসংখ্যা বাড়তেছে মাথা পিছু আয় বাড়তেছে বলা হচ্ছে এটা কম জনসংখ্যা। আর যখন 2 তখন হচ্ছে কাম্য জনসংখ্যা, আর যখন 3 বলবো তখন সেটা হবে অধিক জনসংখ্যা, কারণ যখনই এরপর মাথা পিছু জনসংখ্যা বাড়তেছে বা 2 থেকে 3 যখন হচ্ছে মাথা পিছু আস্তে 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 কমে যাওয়া শুরু করছে, তাই এটাকে আমরা অধিক জনসংখ্যা বলবো। ওকে, ঠিক আছে। বুঝতে পেরেছি আমরা? চলো তাহলে আমরা একটা ম্যাথ করি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা। আমরা এই ম্যাথটা করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন আসে। এরকম একটা চিত্র পরীক্ষা দেওয়া থাকবে, বুঝছো? এরকম একটা চিত্র দেওয়া থাকবে। এখন যে চিত্রটা দেওয়া আছে এটার মধ্যে একটা চিত্রের মধ্যে এটার মধ্যে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে পরীক্ষায়, এবং বলবে এই কোয়েশ্চেনের মধ্যে বলবে যে সি ভি ডি বিন্দুতে ডাল্টনের সূত্র ব্যবহার করে অসামঞ্জস্যের পরিমাণ করে জনসংখ্যার উপর মন্তব্য। জনসংখ্যার উপর মন্তব্য করো। অফিসে জনসংখ্যার উপর মন্তব্য করো। তাহলে কি বলছে? সিভিডি বিন্দুতে ডাল্টনের সূত্র ব্যবহার করে জনসংখ্যার উপর এখানে জন লিখি নেই, জনসংখ্যার উপর মন্তব্য করো, অর্থাৎ জনসংখ্যাটা কোন স্তরে আছে সেটা বের করতে হবে ডাল্টনের সূত্র, এই সূত্র ব্যবহার করে। এটা হচ্ছে ডাল্টনের সূত্র, আমরা জানি m সমান a মানে তো ডিভাইড বাই o। তো দেখো প্রথমে আমরা সি বিন্দুতে বের করবো, এই সি বিন্দুতে। তো আমরা লিখবো সি বিন্দুতে, এক নাম্বার করতেছি আমরা সি বিন্দুতে আমরা এখানে লিখবো m সমান a মাইনাস o ডিভাইড বাই o। তো এখানে আমরা কি বের করব? এখানে আমরা বের করব যে a এর মান বা অ্যাকচুয়াল পপুলেশন, o মান হচ্ছে অপটিমাম পপুলেশন। তো দেখো আমি যদি বলি এই সি বিন্দু, ভালো করে লক্ষ্য করো সবাই, এই সি বিন্দু অবস্থায় অ্যাকচুয়াল পপুলেশন কত এই চিত্রে বলো তো? এই সি বিন্দু অবস্থায় অ্যাকচুয়াল পপুলেশন কোথায় পাবা? এই যে জনসংখ্যা যেখানে আছে নিচের দিকে আসলে তুমি পাবা, আর এই জনসংখ্যা হচ্ছে 3 কোটি। তার মানে আমাদের সি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 3 কোটি। তাহলে এখানে a এর মান আমরা বসাবো 3। আবার আমি যদি বলি যে এই পুরো চিত্রের মধ্যে আমাদের অপটিমাম পপুলেশন লাগবে, তো অপটিমাম পপুলেশন কত হবে এই পুরো চিত্রের মধ্যে বলো তো? এই পুরো চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা কত? কাম্য জনসংখ্যা কত? তোমাদেরকে তুমি একটু আগে তোমরা আমাকে বলছো এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা কত, বলো কমেন্ট বক্সে জানাও। এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা কত সেটা বলবা। আচ্ছা হচ্ছে এই চিত্রের জন্য সি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন 3, কিন্তু পুরো চিত্রের জন্য কাম্য জনসংখ্যা হচ্ছে 4, কারণ এই পরিমাণ জনসংখ্যা অবস্থায় মাথা পিছু সবচেয়ে বেশি, সেজন্য আমরা এখানে অপটিমাম পপুলেশন ধরবো 4। তাহলে আমরা m এর মান যদি বের করি তাহলে m এর মান বের হবে a মাইনাস o, এ মানে অ্যাকচুয়াল পপুলেশন 3। অ্যাকচুয়াল পপুলেশন কত বলো? অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে, হ্যাঁ আমরা লিখবো যে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 3 এবং অপটিমাম পপুলেশন হচ্ছে 4। তাহলে 4 বসাবো, এখানে 4 দিয়ে ভাগ করবো, তাহলে আনসার হবে এমন বের হবে। আমরা এখানে কি করবো যে 3 মাইনাস 4 ডিভাইড বাই 4, তাহলে আমার আনসার হবে -1 ডিভাইড বাই 4। আনসার হচ্ছে -1 হবে।
না, -1 হবে না, এখানে অ্যাকচুয়াল পপুলেশন 3, অপিয়াম 4, 3 থেকে 4 বিয়োগ করলে -1। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। -1 থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে -1 থেকে 4 দিয়ে বিয়োগ করলে 0.25 মনে হয়, -0.25 নাকি -0.25। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এম এর মান বের হয়েছে, এম এর ভ্যালু বের হয়েছে। তা আমাকে বলো তো, এম এর ভ্যালু যদি -0.25 হয়, তার মানে এটা কোন ধরনের জনসংখ্যা? জনসংখ্যার উপর বন্ধ করতে বলছে, এটা কোন ধরনের জনসংখ্যা বলবো আমরা? যেহেতু মাইনাস আসছে এম এর মান, আমরা জানি এম এর মান প্লাস আসলে অধিক জনসংখ্যা, মাইনাস আসলে কম জনসংখ্যা, আর শূন্য আসলে কাম্য জনসংখ্যা। আমরা একটু আগে মুখস্থ করছি। তার মানে এম এর ভ্যালু যেহেতু এখানে কিসে আসছে বলতে, এম এর ভ্যালু যেহেতু মাইনাস আসছে, এখানে আমরা লিখবো কম জনসংখ্যা, বা এটাকে আমরা বলি নিম্ন জনসংখ্যা। কম জনসংখ্যা বা নিম্ন জনসংখ্যা হইতে পারে। ওকে, আবার দেখো যদি বলে বি বিন্দুতে, এখন তো আমরা বের করছি কি বিন্দুতে, এখন আমরা বের করছি সি বিন্দুতে। এখন যদি আমি বলি বি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ বের করো, মানে এই বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ বের করো, তাহলে পারবে তোমরা করতে? করো দেখি তাহলে, বি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ বের করো তো। তাহলে এখানে আমরা এখন বি বিন্দুতে লিখবো, বি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ বা এম এর মান বের করবো। তো অপিটিমাম পপুলেশন, অ্যাকচুয়াল পপুলেশন আমাদের চেঞ্জ হবে। তো চলো আমরা দেখি, এটা আমাদের চেঞ্জ করবে, এগুলো সব চেঞ্জ হবে। তাহলে কত হয় দেখো একটু। তাহলে এখানে আমাদের এই বি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে, এখান থেকে নিচের দিকে আসলে পাবা, নিচের দিকে আসলে অ্যাকচুয়াল পপুলেশন হয় 4, তার মানে এর ভ্যালু হয় 4। আবার এই পুরো চিত্রের জন্য কিন্তু অপটিমাম পপুলেশন কত? অপটিমাম পপুলেশন হচ্ছে 4, কারণ এই অবস্থায় মাত্রা পেঁচা সবচেয়ে বেশি, তার মানে এখানে হবে অপটিমাম পপুলেশন 4। তাহলে আনসার হচ্ছে এ, অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 4 মাইনাস অপটিমাম পপুলেশন হচ্ছে 4 ডিভাইডেড বাই 4। 4 মাইনাস 4, 4 ডিভাইড বাই 4 হবে, 4 মাইনাস 4 ডিভাইড বাই 4। তাহলে আনসার কি দাঁড়াবে? 4 থেকে 4 বিয়োগ করলে আনসার হবে 0, এবং 4 দিয়ে ভাগ করলে আনসার হবে 0। দ্যাট মিনস এম এর ভ্যালু আমাদের 0 আসছে। 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আনসার কি আসে? 0 আসে। তো এম এর ভ্যালু 0 মানে কি? আমরা বলেছি এম এর ভ্যালু 0 মানে হচ্ছে, সেটাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। অর্থাৎ এখানে জনসংখ্যা কি আছে? কাম্য অবস্থায় আছে, কাম্য জনসংখ্যা বলবো এটাকে আমরা। কি বলবো বলতো? কাম্য জনসংখ্যা বলবো। ওকে, আবার দেখো যদি বলে ডি বিন্দুতে, এখন তো করছি আমরা সি বিন্দু, বি বিন্দুতে, এখন করবো আমরা ডি বিন্দুতে। তাহলে তোমরা এটা করো দেখি, আমাকে বলো কি হবে। ডি বিন্দুতে তোমরা হচ্ছে এম এর ভ্যালু বের করবা, করো দেখি। ডি বিন্দুতে এম এর ভ্যালু বের করো দেখি সবাই। ডি বিন্দুতে এম এর ভ্যালু বের করবা সবাই। করো করো, ডি বিন্দুটা করো। তাহলে আমরা বলতে পারি ডি বিন্দুতে আমাদের অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে এখানে 5, এবং অপটিমাম পপুলেশন কত? আগের মতো 4 অপটিমাম পপুলেশন, কারণ অপটিমাম পপুলেশন অলওয়েজ সেম থাকবে একটা চিত্রের জন্য। তো আমরা বলতে পারি এখানে আমাদের অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 5 মাইনাস 4 ডিভাইড বাই 4। আনসার হচ্ছে 1 ডিভাইড বাই 4, আনসার হচ্ছে 0.050, সরি 25। তার মানে এখানে ধনাত্মক আছে, ধনাত্মক 0.25 মানে কিন্তু ধনাত্মক, কেমন? আর 0 মানে 0, আর 0 হচ্ছে কম মানে হচ্ছে -0.25 ছিল, সেটা হচ্ছে 0 হচ্ছে কম। তো এটা ধনাত্মক যেহেতু, তার মানে এটাকে আমরা বলবো অধিক জনসংখ্যা। কি বলবো? অধিক জনসংখ্যা, এটাকে আমরা বলবো অধিক জনসংখ্যা। ঠিক আছে,
আমরা কি বুঝতে পেরেছি? এবার দেখো, এবার আমরা আমরা চলে আসি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম আশা করি। এরপর হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয়, যারা ওই যে 26-এ যারা শিক্ষার্থী আছে তোমাদের জন্য আমাদের জিলপি হিরো ব্যাচ, যে ব্যাচে ভর্তি চলছে, 26-এর শিক্ষার্থী যারা আছে ভর্তি হতে পারো। এই ব্যাচে ক্লাস চলতেছে রেগুলারলি, 3টা করে ক্লাস হচ্ছে সপ্তাহে। তো ফার্স্ট বছর পর কমপ্লিট হয়ে যাবে একটা কোর্সে 999 টাকা কোর্স, বই সহ হচ্ছে 1480 টাকা, বই ছাড়া হচ্ছে 999 টাকা, ইজিনিস বইটা সহ আর কি। আর এছাড়াও রয়েছে 26-এর আমাদের হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, যারা 26-এর শিক্ষার্থী আছে অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে চাচ্ছ ভর্তি হতে পারবা। অ্যাডভান্স ব্যাচে ফার্স্ট ইয়ার পুরোটা কমপ্লিট করা হবে সব বিষয়ের, ব্যবসা শিক্ষা মানবিকের। অন্যদিকে 25-এর জন্য আমাদের রয়েছে র্যাপিড ব্যাচ, যেই ব্যাচে আমাদের ভর্তি চলতেছে, আগামী সব মাস থেকে আমরা ক্লাস শুরু করব, এবং হচ্ছে ভর্তি অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। তো যারা এখনো ভর্তি হন ভর্তি হয়ে যাও। এছাড়াও হচ্ছে শুধু ইকোনমিক্সে যাদের প্রবলেম আছে 25-এ, তাদের জন্য হচ্ছে টার্গেট প্লাস ব্যাচ, ঠিক আছে? এই আর কি। তো চলে আসে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্বের সমালোচনা, এটা একটু করে আমরা শেষ করে দিব, এটা করে আজকে শেষ করে দিব। দেখো বলছে কাম্য জনসংখ্যা তত্ত্বটা অনেকেই সমালোচনা করেছে, এটা সমালোচিত হয়েছে। কেন সমালোচিত হয়েছে দেখো, বলছে এটা একটা অবাস্তব ধারণা। কেন অবাস্তব বলা হচ্ছে? কারণ দেখো, আমাকে যদি বলা হয় যে m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও, এর মানও দেওয়া থাকে, মানে অ্যাকচুয়াল পপুলেশন প্রকৃত জনসংখ্যা 16 কোটি মনে করো, এবং কাম্য জনসংখ্যা মানে অপটিমাম পপুলেশন সেটা মনে করো যে 5 কোটি, যেটা আমরা একটু আগে করেছি একটা ম্যাথের মধ্যে আমরা দেখেছি। তো দেখো, আমি তোমাদেরকে আগে বলছি যে অ্যাকচুয়াল পপুলেশন তো আমরা গণনা করে পেয়ে যাব, একটা দেশের মানুষ গণনা করলে হয়ে যাবে, কিন্তু এই অপটিমাম পপুলেশনটা আসলে বের করার কোনো সূত্র নাই, এটা বের করার কোনো সূত্র নাই। তো আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই অপটিমাম পপুলেশনটা আমাদের যেহেতু জানা নাই, তো আমাদের কি কেউ এসে কোনো বুজুর্গ কোনো পীর দরবেশ এসে আমাদেরকে কানে কানে এসে বলে দিয়েছিল যে এই বাংলাদেশের মানুষজন, তোমাদের দেশের কাম্য জনসংখ্যা হচ্ছে 5 কোটি, তোমরা 5 কোটির চেয়ে বেশি জনসংখ্যা রাখবা না, কেউ বলে দিছে না? তার মানে এই কাম্য জনসংখ্যার আসলে একটা ধারণার উপর আমরা বলতে পারি। আমি এখন যদি তোমাকে জিজ্ঞেস করি, মনে করো তুমি একজন পীর, তোমাকে জিজ্ঞেস করলাম যে পীর সাহেব বলেন যে বাংলাদেশের কাম্য জনসংখ্যা কত হলে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়? তো তুমি বলতে পারো স্যার আমি পীর বলছি, আমার কাছে হচ্ছে 10 কোটি হলে মনে হয় ভালো মনে হয়, অর্থাৎ 10 কোটি হলে তোমার মনে হচ্ছে ভালো হবে বাংলাদেশের মানুষ। আরেকজন পীর বলবে স্যার আমার মনে হয় 5 কোটি হলে ভালো হবে। আরেকজন পীর বলবে স্যার আমার মনে হয় 2 কোটি হলে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে ভালো হবে। তার মানে পীরের বিভিন্ন রূপ আমরা দেখবো, অর্থাৎ পীর সাহেবরা বিভিন্ন রকম বলতে পারে। তাই মানে তোমার মতে সেটা বিভিন্ন রকম মানুষের মধ্যে বিভিন্ন রকম হইতে পারে কাম্য জনসংখ্যা। তো এটা একটা ধারণার উপর ভিত্তি করে একটা প্রতিষ্ঠিত একটা তত্ত্ব, তাই এটাকে বলা হয় একটা অবাস্তব তত্ত্ব। তাহলে স্যার এত কষ্ট করে পড়াইছেন কেন? কারণ এই তত্ত্বটা অবাস্তব হলেও এই তত্ত্বটা আমাদের যারা উন্নয়নশীল বা অনুন্নত দেশ আছে, নামকে বাস্তব উন্নত উন্নয়নশীল, এমন অনুন্নত বাংলাদেশের মতো আর কি, সেই দেশগুলোর ক্ষেত্রে আবার প্রযোজ্য হয় এবং এগুলো অনেক বেশি প্রযোজ্য হয়। যেমন ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব ঠিক সেভাবে কাম্য জনসংখ্যা তত্ত্ব। তো সেজন্য এটাকে বলা হয় একটা অবাস্তব তত্ত্ব। এখানে কাম্য জনসংখ্যাটা আসলে কেউ কাউকে এসে বলে দেয় না, এটা ধারণার উপর ভিত্তি করে করতে হয়, সেজন্য এটা একটা অবাস্তব তত্ত্ব। 2 নম্বর হচ্ছে মাথাপিছু আয় সঠিকভাবে নির্ণয় কার্যকর। আচ্ছা, এই যে এখানে যে আমরা বলতেছি যে তোমার হচ্ছে কাম্য জনসংখ্যা বের করবো, তো কাম্য জনসংখ্যা বের করার আগেই তো আমাদের মূল কাজ হচ্ছে আগে মাথাপিছু আয় মেজার করতে হবে, তো না? মাথাপিছু আয় ছাড়া তো আমরা কাম্য জনসংখ্যা বের করতে পারবো না। কেমনে? যেমন তোমাদের একটু চিত্র করছি না একটু আগে, কি চিত্র করছি? এই যে চিত্র, এই চিত্রের মধ্যে আমি যদি বলি এখানে একটা কাম্য জনসংখ্যা চিত্র হচ্ছে এরকম, যেখানে জনসংখ্যা 2 কোটি তখন মাথাপিছু আয় সবচেয়ে বেশি, আবার জনসংখ্যা 1 কোটি তখন মাথাপিছু আয়টা একটু কম। 2 কোটি এটা মনে করো 800, এটা মনে করো 1000, বুঝছো? 1000। তো আসলে যখন 2 কোটি হয়েছিল তখন আসলে ভুলের ক্রমে সেটা 1000 হয়ে গেছিল। ভুলের ক্রমে বলতে যোগ করতে মনে করো কোনো কারণে ভুল করে ফেলছে, যে মাথাপিছু আয় বের করতেছে সে কোনো কারণে ভুল করে 2 কোটি অবস্থায় কত বের করে ফেলছে? 1000 বের করে ফেলছে, সেটা আসলে আরো 800 চেয়ে কম হওয়ার কথা। তো এই যে মাথাপিছু আয়টা বের করতেছে, এটা বের করার থেকে অনেক টাফ না? আমি যদি বলি তুমি একটু বলো তো যে বাংলাদেশের মাথাপিছু আয় কত? হ্যাঁ, আমরা একটা ধারণা করতে পারি, যেটা সরকার তথ্য নিচ্ছে সে অনুযায়ী করছে। এখানে অহরহ দুর্নীতি হয়েছে, অহরহ মিস্টেক হয়েছে, অহরহ তথ্যের ভুল হয়েছে। তো যার কারণে
এই কাম্য জনসংখ্যা বের করতে গিয়ে আমাদের মানে নাজেহাল অবস্থা, সেখানে আমরা কি কাম্য জনসংখ্যা বের করবো? আগে তো মাথা পিছু বের করতে হবে ঠিক মতো। মাথা পিছু আয়টা যদি ঠিক না হয়, এটার উপর বিশেষ করে তো আমরা কাম্য জনসংখ্যা বের করবো, তাই না? তো মাথা পিছু আয়টাই আমরা ঠিক মতো বের করতে পারতেছি না। যখন আমি কম দেখাচ্ছি তখন আসলে বেশি, বা যখন বেশি দেখাচ্ছি তখন আসলে কম মাথা পিছু অ্যাকচুয়ালি। তো তাহলে তো কাম্য জনসংখ্যা আসলে অ্যাকচুয়ালি বের হচ্ছে না, বা করাটা টাফ হয়ে যাচ্ছে, এটা বলা হচ্ছে। বুঝছি তো? ওকে, তারপর দেখি এরপর হচ্ছে 3 নাম্বার বলছে। 3 নাম্বার কি বলছে? যে জনসংখ্যা চলমান বিন্দু। এটার মানে কি? বলছে মানুষের জ্ঞান সাধনার মাধ্যমে ক্রমাগত আবিষ্কারের ফলে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। অর্থাৎ বোঝাচ্ছে, মনে করো আমি যদি বলি বাংলাদেশে বর্তমানে 2 কোটি মানুষ হলে সেটা কাম্য জনসংখ্যা, সাপোজ এটা 2 কোটি হলে সেটা কাম্য জনসংখ্যা। তাহলে 2 কোটিকে একদম জনমকে জনম বছরের পর বছর, 100 বছর, 200 বছর, 500 কোটি, 500 বছর পরেও কি 2 কোটি মানুষ কাম্য জনসংখ্যা? না। এমন হইতে পারে যে আবার আরেকটা কাম্য জনসংখ্যা এরকম হতে পারে যেখানে যখন 5 কোটি মানুষ তখন মাথা পিছু সবচেয়ে বেশি। আবার হইতে পারে সেটা আরো 10 বছর পর বা আরো 20 বছর পর যখন 10 কোটি মানুষ, তখন মাথা পিছু আয় সবচেয়ে বেশি। তার মানে এই মাথা পিছু আয়ের যে চিত্র বা কাম্য জনসংখ্যার যে চিত্র, সেই কাম্য জনসংখ্যাটা আসলে একটা স্থির হইতে পারে না। এটা 2 কোটি, 5 বছর পর সেটা 5 কোটি, এরপরে সেটা আবার 10 কোটি, এরকম পরিবর্তন হইতে পারাটাই আসলে, হওয়াটাই আসলে যৌক্তিক। সবসময় যে 2 কোটি একটা দেশের জন্য কাম্য জনসংখ্যা এমন তো না। সময় ব্যবধানে সেখানে কি হতে পারে, 5 কোটি একসময় কাম্য জনসংখ্যা হতে পারে, 10 কোটি হলে তখন কাম্য জনসংখ্যা হতে পারে। সেই কথাটা এখানে উপেক্ষিত হয়েছে, তাই এটাকে সমালোচনা করছে অন্যান্য অর্থনীতিবিদরা। লাস্টে বলছে তথ্যটি অব্যবহারিক, মানে এটা ব্যবহার তেমন একটা হয় না, বিশেষ করে উন্নত দেশের ক্ষেত্রে এটা ব্যবহার হয় না। অবৈজ্ঞানিক, এখানে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই। ওই যে বললাম পীরের কথা বলছি না, এটা কানে কানে এসে কেউ আমাদেরকে বলে দেয় না যে কাম্য জনসংখ্যা কত, এটা বের করার কোনো আবার সূত্রও নাই। তো কেমনে করবো আমরা? তাই বলা হয় এটা একটা অব্যবহারিক এবং কি অবৈজ্ঞানিক। বুঝতে পেরেছি আমরা? এমডি নয়ন ইসলাম বলতে ভাইয়া ফার্স্ট পেপার কখন হবে? আচ্ছা হবে। ফার্স্ট পেপার কোন চ্যাপ্টারে ক্লাস থাকবে বলো? তোমরা তো তোমাদের ক্লাস নিয়ে লাভ কি বলো তো? ক্লাসে লাভ নিয়ে আছে? তোমাদের ক্লাস নিয়ে লাভ আছে? কি লাভ? দেখো এখানে ক্লাস করতেছো কতজন? 70+, 70-80 জন ক্লাস করতেছো, আর শেয়ার করছে মাত্র 21 জন। তো এখানে আবার একজনের কয়েকটাও শেয়ার করছে। এমনও পাবলিক আছে যারা জীবনে একটা শেয়ার করে না, অথচ ক্লাস করতেছে। একটা শেয়ার করলে তো স্যারাই তো গলা ফাটাই চিল্লাই মজা করে সুন্দর করে পিট দিয়ে এই দিয়ে সে দিয়ে বোঝাচ্ছে, একটা শেয়ার করতে ইচ্ছে করে না। 25 ব্যাচের জন্য অর্থনীতি কোনো কোর্স? হ্যাঁ আছে তো। 25 ব্যাচের জন্য আমাদের ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ চলতেছে। ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ শুধু অর্থনীতির জন্য, আর সব বিষয়ের জন্য আছে র্যাপিড ব্যাচ। এসএসসি 25 অফলাইন কখন হবে? অফলাইনে ভর্তি চলতেছে। মারুয়া অফলাইনে ভর্তি চলতেছে, এসএসসি 25 স্পেশাল ব্যাচে ভর্তি চলতেছে। তুই ভর্তি হয়ে যেতে পারবা। আমাদের মূল ক্লাস শুরু হবে জানুয়ারি 25 তারিখ থেকে। আমরা মূল ক্লাস শুরু করব, মানে ফ্রি ক্লাস থেকে শুরু করে, এবং ক্লাস শুরু হবে আর কি জানুয়ারি 25 তারিখ থেকে। ভালো না পারলে ইকোনমিক্সে তুমি ইকোনমিক্স টার্গেট প্লাসে ভর্তি হতে পারো। এখন সব ক্লাস রেকর্ডার আছে, তুমি সুন্দর করে আস্তে আস্তে বসে বসে দেখে ফেলবা। দুইটা চ্যাপ্টারের ক্লাস নাই, সেগুলো হচ্ছে লাইভে করতে পারবা। সুপার সিস্টেম ক্লাস কখন হবে? যখন শেষ হবে ক্লাস তখন শুরু করবো ভাইয়া। যারা আমাদের অনলাইনে স্টুডেন্ট আছে তোমরা র্যাপিড ব্যাচে ভর্তি হবা 25-এ, আর যারা অফলাইনে পড়তে যাচ্ছ চকবাজারের আশেপাশে আসো, চকবাজার মানে চট্টগ্রামের, তো তোমরা কিন্তু আমাদের অফলাইনে ভর্তি হতে পারো। অফলাইনে স্পেশাল ব্যাচ যেটা শুরু হচ্ছে সেটাতে ভর্তি হতে পারো। পড়ালেখা অফিস হচ্ছে লালচাঁদ রোড, মানে যেটা থানা রোড আছে চকবাজার, ওই থানা রোডে মিষ্টিমুখ দোকানের অপোজিটে রোকমান টাওয়ারের 14 তলায় হচ্ছে পড়ালেখার অফিস। সেখানে এসে তোমরা ভর্তি হতে পারবে, সব বিষয়ে জানতে পারবে। অফলাইন হচ্ছে চট্টগ্রামের চকবাজার। ওকে, তাহলে আমরা আশা করি কাম্য জনসংখ্যা তথ্যটা ভালো করে বুঝতে পেরেছি। আজকের লেসনে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বায়োলিঙ্গ ভৌগোলিক, এই টপিক থেকে আমরা আলোচনা শুরু করবো। ঠিক আছে, ওই টপিক থেকে পড়বো।
তো আশা করছি নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। সো এই আর কি। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। একটু পরে তোমাদের ইসলাম ইতিহাস মনে হয় ক্লাস হবে, তো সবাই ক্লাসে উপস্থিত থাকবা। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।